আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইজি টু এডুকেশন। আমি হাসানুল হক। আজ আমি নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ নিয়ে আলোচনা করব। চলো প্রথমেই জেনে নেওয়া যাক তাপ কি। আমরা আমাদের চারপাশে নানা ধরনের শক্তি দেখি প্রতিনিয়ত, আর আমাদের দৈনন্দিন জীবনে এই শক্তিগুলো আমরা ব্যবহার করে থাকি কোনো না কোনো ভাবে। তাপ হচ্ছে ঠিক তেমনই এক ধরনের শক্তি যা আমাদেরকে ঠান্ডা বা গরমের অনুভূতি দেয়। এই তাপ প্রয়োগ করে আমরা বিভিন্ন ধরনের দৈনন্দিন কাজ করে থাকি, যেমন রান্না বান্না, কাপড় শুকানো, চা কফি খাওয়ার জন্য পানি গরম করা ইত্যাদি আরো অনেক ধরনের কাজই করে থাকি। আবার বাড়তি তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের চেষ্টা করে থাকি, যেমন অত্যাধিক রোদ থেকে বাঁচার জন্য আমরা ছাতা ইউজ করি, কিংবা আহ গাছের ছায়ায় বসে বিশ্রাম নেই। তারপর গরমের সময় আমরা আহ কালো কাপড় কম পরি, কারণ আমরা জানি যে কালো কাপড় বেশি তাপ শোষণ করে ইত্যাদি। তো এই তাপ এর সাথে পদার্থবিজ্ঞানের অনেকগুলো বিষয় জড়িত। এই অধ্যায়ের আলোচনাতে আমরা তাপ এবং তাপমাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি গ্লাসে ঠান্ডা পানি রাখা আছে, এবং অপর চিত্রে দেখতে পাচ্ছ একটি পাত্র থেকে গরম পানি রাখা হচ্ছে। এই ঠান্ডা পানির গ্লাসে তাপ শক্তি অনেক কম, এবং গরম পানির পাত্রে তাপ শক্তি অনেক বেশি। তো এই হলো তাপের একটি বেসিক আইডিয়া, তাপের কিছু বেসিক আইডিয়া। আমরা জানি পৃথিবীর সকল পদার্থই অণু এবং পরমাণু দিয়ে তৈরি। আর এই অণু পরমাণু সমূহ পদার্থের ভিতরে সর্বদাই কাঁপতে থাকে। যদি আমরা কোনো একটা পদার্থে তাপ প্রয়োগ করি, তখন এই পদার্থের অণু পরমাণু সমূহ অনেক বেশি গতিতে কাঁপতে থাকে, বা ওদের গতিশক্তি অনেক বেড়ে যায়। অণু পরমাণু সমূহ যত বেশি ছোটাছুটি করবে, সেটি তত বেশি উত্তপ্ত বলে মনে হবে। এক গ্লাস ঠান্ডা পানির ভেতরকার পানির অণুগুলো স্থির না, সেগুলো ক্রমাগত ছোটাছুটি করছে। কিন্তু যখন তাপ দেওয়া হয় তখন সেই পানির ছোটাছুটি অনেক বেশি বেড়ে যায়। যদি বেশি তাপ দেওয়া হয় তখন কোনো না কোনো পানির অণুর গতিবেগ এত বেড়ে যায় যে সেটি পানি থেকে মুক্ত হয়ে বের হয়ে যেতে পারে। আমরা সেটাকে বাষ্পীভবন বলি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে অনেক বেশি তাপ দেওয়ার ফলে পাত্র থেকে পানি বাইরে বেরিয়ে আসতেছে। এটাকে আমরা বাষ্প বলি সাধারণত। আর এই পাত্র থেকে পানি বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। তাপের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সঞ্চালিত হয়, অর্থাৎ তাপ স্থান পরিবর্তন করে। আর তাপ সর্বদাই উচ্চ তাপমাত্রা বিশিষ্ট স্থান থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট স্থানে প্রবাহিত হয়। তাপ তিনটি পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে, যথাক্রমে পরিবহন, পরিচালন ও বিকিরণ। চলো জেনে নিই পরিবহন কি। কঠিন পদার্থের বেলায় তাপ হচ্ছে অণুগুলোর কম্পন। তাই যখন কঠিন পদার্থের এক প্রান্ত উত্তপ্ত করা হয়, তখন সেই প্রান্তের অণুগুলো নিজের জায়গা থেকে কাঁপতে থাকে। একটা অণু কাঁপতে থাকলে সেটি তার পাশের অণুকেও কাঁপাতে পারে। এইভাবে সেই অণুটিও তার পাশের অণুকে কাঁপায়। এভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে পরিবাহিত হয়ে অন্য প্রান্তে পর্যন্ত চলে যায়। এই প্রক্রিয়াটিকে বলা হয় পরিবহন। কঠিন পদার্থে যখন তাপ প্রয়োগ করি আমরা, তখন এর মধ্যে থাকা অণু পরমাণু সমূহ নিজের জায়গা থেকে কাঁপতে থাকে। একটা অণু বা পরমাণু কাঁপলে সে তার পাশের আরেকটি অণু বা পরমাণুকেও কাঁপাতে শুরু করে, এবং সেই অণু বা পরমাণুটি তার পাশের অণুকে কাঁপাতে থাকে। এইভাবে কম্পনটি কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পরিবাহিত হয়। এই প্রক্রিয়াটিকে বলা হয় তাপের পরিবহন। আমরা সংজ্ঞা হিসেবে যদি বলতে চাই, পরিবহন হলো যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু কম্পন বা স্পন্দনের মাধ্যমে এক অণু তার পরবর্তী পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে, পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে, সেই পদ্ধতিকে পরিবহন বলে। এখন চলো জেনে নেওয়া যাক পরিচলন কি। পরিচলন হচ্ছে তাপ সঞ্চালনের আরেকটি প্রধান বৈশিষ্ট্য। পরিচলনের সংজ্ঞা যদি দিতে হয়, তাহলে পরিচালনকে এইভাবে বলা যায় যে পরিচলন হলো যে পদ্ধতিতে তাপ কোনো পদার্থের অণুগুলোর চলাচলের দ্বারা উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয়, তাকে পরিচলন বলে। বিশেষত তরল এবং বায়বীয় পদার্থগুলোতে এই পরিচলন পদ্ধতির মাধ্যমেই তাপ সঞ্চালিত হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা যখন কোনো একটি ঠান্ডা পানির গ্লাসে গরম পানি মিশ্রিত করি, তখন গরম পানির পরমাণু সমূহ
ঠান্ডা পানির অণুপরমাণু সমূহকে উষ্ণতর করে তোলে। তো তাপ সঞ্চালনের আরো একটি পদ্ধতি হলো বিকিরণ। বিকিরণ হলো যে পদ্ধতিতে তাপ মাধ্যমের সাহায্য ছাড়াই তড়িৎচুম্বক তরঙ্গের আকারে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে সঞ্চালিত হয় তাকে বিকিরণ বলে। উদাহরণস্বরূপ আমরা চিন্তা করতে পারি, যখন আমরা রোদে দাঁড়াই তখন যে তাপ অনুভব করি, সেই তাপ পরিবহন কিংবা পরিচালন পদ্ধতিতে সূর্য থেকে আমাদের কাছে পৌঁছায়নি। এই তাপ যে পদ্ধতিতে পৌঁছায় সেটি হচ্ছে বিকিরণ, তার নামই হচ্ছে বিকিরণ। চলো জেনে নিই আপেক্ষিক তাপ কি। একটা বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত আছে সেটি নির্ভর করে বস্তুটির তাপমাত্রা, তার ভর এবং তার আপেক্ষিক তাপের উপর। এই পৃথিবীর সকল বস্তুতেই কিছু না কিছু তাপ সঞ্চিত থাকে, আর কোনো একটা বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত আছে সেটি নির্ভর করে বস্তুটির তাপমাত্রা, তার ভর এবং তার আপেক্ষিক তাপের উপর। এই আপেক্ষিক তাপ হলো একক ভরের কোনো পদার্থের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা বস্তুই তার মধ্যে তাপ সঞ্চিত করে রাখে, এবং কোন বস্তুতে কি পরিমাণ তাপ সঞ্চিত আছে সেটি নির্ভর করে বস্তুটির তাপমাত্রা, তার ভর এবং তার আপেক্ষিক চাপের উপর। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেহেতু বাতাসের ভর খুবই কম, সুতরাং তার তাপ ধারণ করার ক্ষমতাও খুব কম। কোন একটা পদার্থের আপেক্ষিক তাপ যদি কম হয় তাহলে তাকে খুব অল্প তাপ প্রয়োগ করে অনেক উচ্চ তাপমাত্রায় নেওয়া যায়। আবার কোন পদার্থের আপেক্ষিক তাপ যদি বেশি হয় তাহলে তাকে আহ একই তাপমাত্রা নেওয়ার জন্য অনেক বেশি তাপ প্রয়োগ করতে হয়। আমরা ইতিমধ্যে জেনেছি তাপের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাপ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবাহিত হতে পারে, বা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে প্রবাহিত হতে পারে। আমরা যদি দুটি বস্তুকে একটি আরেকটি সংস্পর্শে আনি, তাহলে যে বস্তুটির তাপমাত্রা বেশি সেখান থেকে তাপ যে বস্তুর তাপমাত্রা কম সেখানে প্রবাহিত হবে, এবং যতক্ষণ পর্যন্ত দুটি বস্তুর তাপমাত্রা সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই তাপের প্রবাহ চলতে থাকে। শক্তির যতগুলো রূপ রয়েছে তার মধ্যে তাপ শক্তি অন্যতম প্রধান শক্তিগুলোর মধ্যে একটি। আমরা দৈনন্দিন জীবনের কোনো না কোনো ক্ষেত্রে তাপ সৃষ্টি করি, তাপ ব্যবহার করি, এবং কোনো কোনো ক্ষেত্রে তাপ অপসারণ করারও চেষ্টা করি। আমরা যে বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করি, এই যানবাহনে জ্বালানি ব্যবহার করে তাপ সৃষ্টি করা হয়, আর সেই তাপ তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়। এই যান্ত্রিক শক্তির মাধ্যমেই তখন যানবাহনগুলো চালানো হয়। আবার বিদ্যুৎ কেন্দ্রে যখন বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেক্ষেত্রে বেশিরভাগ সময় তাপ শক্তি ব্যবহার করে জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ সৃষ্টি করা হয়। আবার নিউক্লিয়ার শক্তি যখন আমরা ব্যবহার করি, সেখানেও তাপ শক্তি হিসেবে নিউক্লিয়ার শক্তিকে ব্যবহার করে। আমরা পৃথিবীর সকল প্রাণীরাই কোনো না কোনো ভাবে বেঁচে থাকার জন্য তাপের উপর নির্ভরশীল। প্রাণীরা বেঁচে থাকার জন্য যে খাদ্য গ্রহণ করে, সেই খাদ্যটিও আমরা শরীরে তাপ শক্তি হিসাবেই গ্রহণ করে থাকি। পৃথিবীতে মানুষ এই শক্তির অপব্যবহারও করে থাকে। এই শক্তির অপব্যবহারের কারণে পৃথিবীতে প্রয়োজনীয় অতিরিক্ত অনেক তাপ উৎপন্ন হয়, যা পৃথিবীর জলবায়ুর পরিবর্তনে ভূমিকা রাখে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি তাপের পরিধি ব্যাপক, এবং তাপ শক্তি পৃথিবীর, এবং তাপ শক্তি হলো শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ একটি রূপ। আমরা ইতিমধ্যে জানি শক্তির একক হচ্ছে জুল। যেহেতু তাপ শক্তিও শক্তির একটি রূপ, সুতরাং তাপ শক্তির একক হবে জুল। এই শক্তি পরিমাপের আরো একটি একক ব্যবহার করা হতো, সেটি হচ্ছে ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ প্রদান করতে হয় সেটি ক্যালোরি নামে পরিচিত। কিন্তু বর্তমানে তাপ পরিমাপ করার জন্য জুল এককেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখনো কিছু কিছু ক্ষেত্রে ক্যালোরি একক ব্যবহার করা হয়, যেমন খাদ্যে শক্তির খাদ্যে শক্তির পরিমাপ করার জন্য ক্যালোরি ব্যবহার করা হয়। কোনো পদার্থের তাপ শক্তি হলো ওই পদার্থের অণু এবং পরমাণু সমূহের সম্মিলিত গতিশক্তি কিংবা কম্পন শক্তি। কঠিন পদার্থের ক্ষেত্রে তাপ শক্তির উৎস হলো অণুসমূহের কম্পন। তরল পদার্থের ক্ষেত্রে তাপ শক্তির উৎস হলো অণুসমূহের পরস্পরের সংস্পর্শে থেকে গতিশীল থাকা। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপ শক্তির উৎস হলো অণুসমূহের মুক্তভাবে ছোটাছুটি। কোনো পদার্থের অণুগুলোর গতিশক্তি বা কম্পন যত বেশি হবে, ওই বস্তুর তাপমাত্রাও তত বেশি হয়। এখন আমরা জানবো তাপমাত্রা কি। আমরা ইতিমধ্যে জানি যে তাপ হলো শক্তির পরিমাণ।
আর তাপমাত্রা হলো কোনো বস্তু কতটুকু উত্তপ্ত কিংবা কতটুকু শীতল তার একটি পরিমাপ। এই তাপমাত্রা পরিমাপের জন্য অনেক ধরনের একক ব্যবহার করা হয়। আর তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে তাপমাত্রার জন্য সবচেয়ে বেশি সেলসিয়াস একক ব্যবহার করি। এছাড়াও তাপমাত্রা পরিমাপের আরেকটি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত একক হচ্ছে ফারেনহাইট। চিত্রে তোমরা তিন ধরনের স্কেল, অর্থাৎ সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেল, এই তিন ধরনের স্কেলের তুলনা দেখতে পাচ্ছ। আমরা জানি পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হয়। এই তাপমাত্রাকে বলা হয় পানির ফ্রিজিং পয়েন্ট। আবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। এই তাপমাত্রাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। সেলসিয়াস স্কেলে পানির ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস এবং বয়েলিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস। আর কেলভিন স্কেলে পানির ফ্রিজিং পয়েন্ট 273 ডিগ্রি কেলভিন, আর পানির বয়েলিং পয়েন্ট হচ্ছে 373 ডিগ্রি কেলভিন। আমরা যদি সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করে দিই, তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা পাই। অপরদিকে ফারেনহাইট স্কেলে পানির ফ্রিজিং পয়েন্ট হলো 32 ডিগ্রি ফারেনহাইট এবং বয়েলিং পয়েন্ট হলো 212 ডিগ্রি ফারেনহাইট। এই তিন ধরনের স্কেলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের মাধ্যমে আমরা এক স্কেলের তাপমাত্রাকে অন্য স্কেলের তাপমাত্রায় পরিণত করতে পারি। গাণিতিকভাবে এই তিনটি তাপমাত্রার সম্পর্ক হচ্ছে টিসি ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু টিকে মাইনাস 273.15 বাই 100 ইকুয়াল টু টিএফ বাই 180। এখানে টিসি হলো সেলসিয়াস স্কেলে তাপমাত্রা, টিকে হলো কেলভিন স্কেলে তাপমাত্রা এবং টিএফ হলো ফারেনহাইট স্কেলে তাপমাত্রা। সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রাকে আমরা এই সম্পর্ক দিয়ে প্রকাশ করতে পারি। এই সূত্রের মাধ্যমে আমরা সেলসিয়াস থেকে কেলভিন এবং ফারেনহাইট, ঠিক তেমনি কেলভিন থেকে সেলসিয়াস, ফারেনহাইট এবং ফারেনহাইট থেকে সেলসিয়াস এবং কেলভিন তাপমাত্রায় পরিণত করতে পারি। এখন আমরা জানবো অভ্যন্তরীণ শক্তি কি। আমরা জানি কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের পরমাণু বা অণুর একটি গতিশক্তি থাকে। কারণ এই পরমাণু বা অণু কোনো পদার্থের ভিতরে স্থির থাকে না, তারা সর্বদাই কম্পিত হতে থাকে অথবা গতিশীল থাকে। আণবিক বন্ধন কণাগুলোকে টেনে ধরে রাখার চেষ্টা করে বলে তাদের মধ্যে বিভব শক্তিও রয়েছে। গ্যাসের কণাগুলো প্রায় মুক্ত অবস্থায় থাকে বলে এদের গতিশক্তি সবচেয়ে বেশি। একটি পদার্থের সমস্ত কণার মোট গতিশক্তি এবং বিভব শক্তিকে এর অভ্যন্তরীণ শক্তি বলে। কোন একটা বস্তুর তাপমাত্রা যত বেশি হবে, তার কণাগুলোর গতিশক্তি তত বেশি হয় এবং সেই কারণে অভ্যন্তরীণ শক্তিও সবচেয়ে বেশি হয়। আমরা ইতিমধ্যেই জেনেছি তাপ শক্তি এক জায়গা থেকে অপর জায়গায় প্রবাহিত হয়, তাপ শক্তির উপর নির্ভর করে না। এই তাপ শক্তির প্রবাহ তাপ শক্তির উপর নির্ভর নির্ভর করে না, এটি নির্ভর করে তাপমাত্রার পার্থক্যের উপর। যদি কোনো একটা উত্তপ্ত বস্তুকে আমরা শীতল কোনো বস্তুর সংস্পর্শে আনি, তাহলে উত্তপ্ত বস্তুটি তার অভ্যন্তরীণ শক্তি হারিয়ে ঠান্ডা হয়ে যায় এবং শীতল বস্তুটি অভ্যন্তরীণ শক্তি অর্জন করে, এবং অভ্যন্তরীণ শক্তি অর্জন করার কারণে শীতল বস্তুটিও ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। এই তাপমাত্রা আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটি বস্তুর তাপমাত্রা সমান হয়। তাপমাত্রার পার্থক্যের কারণে বস্তুর মাঝে স্থানান্তরযোগ্য এই শক্তিকেই তাপ শক্তি বলা হয়। যখন আমরা কোনো একটি উত্তপ্ত বস্তুকে একটি শীতল বস্তুর সংস্পর্শে রাখি, তখন উত্তপ্ত বস্তু থেকে শীতল বস্তুতে তাপ শক্তি স্থানান্তরিত হতে থাকে। আর এই তাপ শক্তি স্থানান্তরের সময় উত্তপ্ত বস্তুটির কণাগুলোর গতিশক্তি হারাতে থাকে, যার ফলে উত্তপ্ত বস্তুর কণাগুলোর গতিশক্তি কমতে থাকে। আবার শীতল বস্তু যখন উত্তপ্ত হয়, এটি উত্তপ্ত বস্তু থেকে গতিশক্তি লাভ করে, যার ফলে শীতল বস্তুর কণাগুলোর গতিশক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। যখন উত্তপ্ত বস্তু এবং শীতল বস্তু উভয়ের তাপমাত্রা আদান প্রদানের ফলে তাপমাত্রা সমান হয়ে যায়, তখন এই তাপমাত্রার স- তখন এই শক্তির আদান প্রদান বন্ধ হয়ে যায়। তাপমাত্রা যত বেশি হয়, কণাদের এই গড় গতি শক্তিও তত বেশি হয়। কোনো বস্তুতে বা কোনো পদার্থে তাপমাত্রা যত বেশি হবে,
ওই পদার্থের কণাসমূহের অর্থাৎ অণুপরমাণু সমূহের গড় গতিশক্তিও তত বেশি হয়। আমরা যদি কোনো পদার্থে তাপ প্রয়োগ করি, তাহলে এই তাপ প্রয়োগ করার ফলে ওই পদার্থের প্রসারণ ঘটে। আবার কোনো বস্তু থেকে যদি আমরা তাপ শোষণ করে নিই বা তাপ সরিয়ে নিই, তাহলে ওই বস্তুর সংকোচন ঘটে। তোমরা লক্ষ্য করে থাকবে যে রেল লাইনের কিছু দূর পর পর কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়। এই ফাঁকা রাখার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। আমরা জানি তাপ প্রয়োগ করলে কোনো পদার্থের প্রসারণ ঘটে। গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বেড়ে যায় এবং রেলগাড়ি চলাচলের সময় রেলগাড়ির চাকা এবং রেল লাইনের ঘর্ষণের ফলে কিছু তাপ উৎপন্ন হয়। এই গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়া কিংবা চাকার ঘর্ষণে তাপ উৎপন্ন হওয়ার ফলে রেল লাইনের অভ্যন্তরীণ যে অণুপরমাণুগুলো থাকে সেগুলোর গতিশক্তি বেড়ে যায়, যার ফলে রেল লাইনের প্রসারণ ঘটে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে রেল লাইন প্রসারিত হয়ে যেন বেঁকে না যায়, সেজন্য কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়। কোনো একটি কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিন দিকেই প্রসারিত হয়। তাই কঠিন পদার্থের প্রসারণ কতটুকু তাই তাপ প্রয়োগ করায় কঠিন পদার্থ কতটুকু প্রসারিত হলো সেটা জানার জন্য আমরা দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন এই তিনটি বিষয়কে বিবেচনা করি। সুতরাং কঠিন পদার্থের প্রসারণ বুঝতে হলে আমাদেরকে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রফল প্রসারণ এবং আয়তন প্রসারণ সম্পর্কে জানতে হবে। এই দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ একটি আরেকটির সাথে সম্পর্কিত। যদি আমরা দৈর্ঘ্য প্রসারণ অথবা ক্ষেত্রফল প্রসারণ অথবা আয়তন প্রসারণ এর যে কোনো একটি জানতে পারি, তাহলে অপর দুইটি প্রসারণের মানও আমরা বের করে ফেলতে পারবো। চলো কঠিন আহ এ পর্যায়ে চলো আমরা জেনে নিই কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি যে তাপ প্রয়োগ করার ফলে কঠিন পদার্থের প্রসারণ ঘটে, তার দৈর্ঘ্য প্রসারণ ঘটে, ক্ষেত্রফল প্রসারণ ঘটে এবং আয়তন প্রসারণ ঘটে। কোনো বস্তুর দৈর্ঘ্য বরাবর প্রসারণ পরিমাপ করার জন্য আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ ব্যবহার করি। এই দৈর্ঘ্য প্রসারণ সহগকে গ্রিক অক্ষর আলফা দিয়ে প্রকাশ করা হয়। এই যে ছোট হাতের এ চিহ্নের মতো দেখতে পাচ্ছ, এটি একটি গ্রিক অক্ষর এবং এটাকে বলা হয় আলফা। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান সমান L2 মাইনাস L1 ডিভাইডেড বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এক্ষেত্রে L2 হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ফলে যে দৈর্ঘ্যটি হয় সেটি। এক্ষেত্রে L1 হচ্ছে T1 তাপমাত্রায় কোনো একটা কঠিন বস্তুর দৈর্ঘ্য, L2 হলো T2 তাপমাত্রায় কোনো একটি বস্তুর দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দিয়ে আমরা তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য কত হবে তা নির্ণয় করতে পারি। T1 তাপমাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্য যদি হয় L1 আর T2 তাপমাত্রায় কোনো বস্তুর দৈর্ঘ্য যদি হয় L2, এই তথ্যগুলো ব্যবহার করে আমরা আলফা নির্ণয় করতে পারি। ঠিক তেমনি আমরা যদি দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা জানি এই এবং কোনো বস্তুর T1 T2 তাপমাত্রা জানি এবং L1 L1 জানতে পারি, সেক্ষেত্রে আমরা তাপমাত্রা বাড়ার ফলে পরবর্তীতে পরিবর্তিত দৈর্ঘ্য L2 নির্ণয় করতে পারবো। আর সেক্ষেত্রে L2 নির্ণয় করার সূত্র দাঁড়াবে L2 ইজ ইকুয়াল টু L1 প্লাস আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। চলো একটি গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা এই সূত্রকে বোঝার চেষ্টা করি। দৈর্ঘ্য প্রসারণ সহগ কিভাবে আমরা নির্ণয় করতে পারি, চলো পাঠ্য বইয়ের একটি গাণিতিক উদাহরণ থেকে সেটি জেনে নিই। ধরে নাও যে 290 কেলভিন তাপমাত্রায় একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে রোদে ফেলে রাখা হলো এবং রোদে ফেলে রাখার কারণে এর তাপমাত্রা 325 কেলভিন হলো। এই যে তাপমাত্রার বৃদ্ধি হলো, সুতরাং এর দৈর্ঘ্যেরও বৃদ্ধি হবে। এখন আমাদেরকে এখানে L2 দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কারণ আমরা জানি L2 হলো আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য। এই প্রস্থের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ দৈর্ঘ্য প্রসারণ সহগ 23 × 10⁻⁶ পার কেলভিন দেওয়া আছে। এই দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে আলফা। এখন একটু আগে আমরা যে পরিবর্তিত দৈর্ঘ্য বের করার যে সূত্রগুলো পড়ে আসছি, সেই সূত্রের মধ্যে যদি আমরা T1, L1, T2 এবং আলফা এর মান বসিয়ে দিই, তাহলে আমরা এখানে পরিবর্তিত দৈর্ঘ্য L2 এর মান পেয়ে যাব। সহজেই L2 এর মান পেয়ে যাব। আমরা ইতিমধ্যে জেনেছি যে কঠিন পদার্থের
ক্ষেত্রফল প্রসারণ, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণের পাশাপাশি ক্ষেত্রফল প্রসারিত হয়। আর কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ পরিমাপ করার জন্য আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগ ব্যবহার করি। দৈর্ঘ্য প্রসারণ সহগ ব্যবহার নির্ণয় করার জন্য আমরা আলফা ব্যবহার করি। ঠিক তেমনি ক্ষেত্রফল প্রসারণ সহগ নির্ণয় করার জন্য আমরা গ্রিক অক্ষর বিটা ব্যবহার করি। বিটা অনেকটা ইংরেজি বর্ণমালা বি এর মতো দেখতে। এই বিটা দ্বারা আমরা ক্ষেত্রফল প্রসারণ সহগ প্রকাশ করে থাকি। টি1 তাপমাত্রা ও এ1 ক্ষেত্রফলে একটি বস্তুর তাপমাত্রা পরিবর্তিত হয়ে যদি টি2 হয়, সেক্ষেত্রে তার পরিবর্তিত ক্ষেত্রফল হবে এ2। আর এই ক্ষেত্রফল প্রসারণ সহগ নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু এ2 মাইনাস এ1 ডিভাইডেড বাই এ1 ইন্টু টি2 মাইনাস টি1। এখানে এ2 হলো টি2 তাপমাত্রায় ক্ষেত্রফল এবং এ1 হলো টি1 তাপমাত্রায় ওই বস্তুটির ক্ষেত্রফল। তাপমাত্রা পরিবর্তন হলে কোন একটি বস্তুর ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হয়, এই সূত্রের মাধ্যমে আমরা সেটা নির্ণয় করতে পারবো। চলো এখন আমরা কঠিন পদার্থের আয়তন প্রসারণ সম্পর্কে জানি। কোনো বস্তুর আয়তন প্রসারণ কতটুকু হয়েছে সেটা পরিমাপ করার জন্য আমরা আয়তন প্রসারণ সহগ ব্যবহার করি। এই আয়তন প্রসারণ সহগকে আমরা গ্রিক অক্ষর গামা দিয়ে প্রকাশ করি, যেটা দেখতে অনেকটা ইংরেজি বর্ণমালা ওয়াই এর মতো। টি1 তাপমাত্রা এবং ভি1 আয়তনের কোন একটি বস্তুর তাপমাত্রা পরিবর্তিত হয়ে যদি টি2 হয় এবং আয়তন পরিবর্তিত হয়ে যদি ভি2 হয়, তাহলে তাহলে আয়তন প্রসারণ সহগ হলো গামা ইজ ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1 ডিভাইডেড বাই ভি1 ইন্টু টি2 মাইনাস টি1। এই আলফা, বিটা এবং গামা এই তিনটি রাশি যে কোনো একটি রাশি জানা থাকলে আমরা অপর দুইটা রাশি বের করতে পারি। আলফা, বিটা এবং গামার মধ্যে সম্পর্ক হলো বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা এবং গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। এই আলফা, বিটা এবং গামা এই তিনটি রাশির যে কোনো একটি রাশি জানা থাকলে অপর দুইটি রাশি ক্যালকুলেট করার কোনো প্রয়োজন পড়ে না। আমরা এদের মধ্যকার দুটি সম্পর্ক থেকে যে কোনো একটি রাশি দেওয়া থাকলে অপর দুইটি রাশি বের করতে পারি। আলফা, বিটা এবং গামার মধ্যে এই সম্পর্কগুলো হলো বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা এবং গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। আমরা এই পর্যায়ে আরেকটি গাণিতিক উদাহরণ দেখব, যেখানে আলফা এবং বিটার সম্পর্ক থেকে কোনো বস্তুর ক্ষেত্রফলের পরিবর্তন কিভাবে নির্ণয় করা যায় তা শিখব। 275 কেলভিন তাপমাত্রা থাকা একটি 5 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যবিশিষ্ট বর্গাকার ধাতব পাত্রকে উত্তপ্ত করায় এর তাপমাত্রা 350 কেলভিন হলো। এখন পাত্রীর ক্ষেত্রফল কতটুকু বাড়বে, অর্থাৎ আমাদের এ2 মাইনাস এ1 এই ক্ষেত্রে ক্যালকুলেট করতে হবে। কারণ ক্ষেত্রফল বৃদ্ধি মানে হলো পরিবর্তিত ক্ষেত্রফল মাইনাস পূর্ববর্তী ক্ষেত্রফল। এখানে দেয়া আছে পাতের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল টু 22 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। যেহেতু এখানে আলফার মান দেয়া আছে, সুতরাং আলফা এবং বিটার সম্পর্ক থেকে সহজেই আমরা বিটা এর মান বের করতে পারি, অর্থাৎ ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা ইজ ইকুয়াল টু 2 আলফা। এক্ষেত্রে আলফার মানের সাথে 2 গুণ করে দিলেই আমরা সহজেই বিটা এর মান পেয়ে যাব। এখন 275 ডিগ্রি এখন এখন 275 কেলভিন তাপমাত্রায় ওই বস্তুটির যে ক্ষেত্রফল ছিল তা হলো এ1। আর যেহেতু প্রশ্নের মধ্যে এখানে বলে দেওয়া আছে যে বস্তুটি ছিল বর্গাকার, সুতরাং আমরা বলতে পারি যে 275 কেলভিন তাপমাত্রায় ক্ষেত্রফল এ1 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 5 হুইচ ইজ 25 সেন্টিমিটার স্কোয়ার। এখন ক্ষেত্রফল প্রসারণ সহগ এর সূত্র থেকে আমরা সহজেই এ2 নির্ণয় করতে পারি। ক্ষেত্রফল প্রসারণ সহগ সূত্র থেকে আমরা পাই এ2 ইজ ইকুয়াল টু এ1 প্লাস বিটা ইন্টু এ1 ইন্টু টি2 মাইনাস টি1। এইভাবে এ2 এর মান বের করে ফেলার পরে আমরা ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হলো সহজেই তা নির্ণয় করতে পারি। পরিবর্তিত ক্ষেত্রফল হবে এ2 মাইনাস এ1। ক্ষেত্রফলের পরিবর্তন হবে এ2 মাইনাস এ1। চলো আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। এখানে আমাদের আয়তন প্রসারণ সহগ ব্যবহার করতে হবে। উদাহরণে বলা হয়েছে, এই উদাহরণে সোনার ঘনত্ব দেওয়া আছে 19.3 গ্রাম পার সিসি। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে 14 ইন্টু 10⁻⁶ পার কেলভিন। এর দৈর্ঘ্য প্রসারণ সহগ
দেয়া আছে 14 × 10⁻⁶ ডিগ্রি পার সেলসিয়াস। এর তাপমাত্রা, এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে এর তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হয় তাহলে এর ঘনত্ব কত হবে। এই প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের ঘনত্বের সূত্রটি জানতে হবে। আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু m/v। এখানে যে ছোট হাতের পি অক্ষরটির মতো একটি চিহ্ন দেখতে পাচ্ছ, এই অক্ষরটির নাম হচ্ছে রো, যার মাধ্যমে ঘনত্ব প্রকাশ করা হয়। এই রো ইজ ইকুয়াল টু m/v সূত্রে ভি হলো আয়তন এবং এম হচ্ছে কোনো বস্তুর ভর। এই সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা যদি বাড়ানো হয় তাহলে কোনো বস্তুর আয়তনও বেড়ে যায়। যেহেতু আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াবো, তার মানে এই বস্তুটির আয়তন বৃদ্ধি পেয়ে ভি প্রাইম হবে। এই উদাহরণে বলা হয়েছে সোনার ঘনত্ব 19.3 গ্রাম/সিসি এবং এর দৈর্ঘ্য প্রসারণ সহগ 14 × 10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস, এবং এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ানো হয় তাহলে ঘনত্ব কত হবে। সুতরাং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে ঘনত্ব কত হবে তা যদি নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে পরিবর্তিত আয়তন বের করে নিতে হবে। আর এই পরিবর্তিত আয়তন বের করতে হলে আমাদের আয়তন প্রসারণ সহগ সূত্র থেকে পরিবর্তিত আয়তন বের করতে হবে। আয়তন প্রসারণ সহগ সূত্র থেকে আমরা পাই পরিবর্তিত আয়তন ভি প্রাইম ইজ ইকুয়াল টু ভি প্লাস গামা ইন্টু ভি ইন্টু T2 - T1। এই ক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে গামার পরিবর্তে 3 আলফা ব্যবহার করা হয়েছে, কারণ আমরা ইতিমধ্যেই দেখে এসেছি যে গামা ইজ ইকুয়াল টু 3 আলফা। এখান থেকে ভি প্রাইম বের করে নেওয়ার পর আমরা এই ভি প্রাইম ব্যবহার করে আয়তন পরিবর্তনের কারণে ঘনমাত্রা কি পরিমাণ পরিবর্তিত হবে তা নির্ণয় করতে পারি। আহ, ঘনমাত্রার পরিবর্তনটাকে আমরা রো প্রাইম দিয়ে প্রকাশ করছি। তোমরা দেখতে পাচ্ছ যে রো প্রাইমের মান হলো 0.9958 × রো। এই ঘনমাত্রার পরিবর্তন রো প্রাইমকে আমরা যদি সোনার ঘনত্ব যা দেওয়া আছে তার সাথে গুণ করে দিই তাহলেই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্ব কত হবে তা নির্ণয় করা যায়। এতক্ষণ আমরা 3 ধরনের প্রসারণ সহগ নিয়ে আলোচনা করলাম: দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ। এই 3 ধরনের প্রসারণ সহগের প্রয়োজনীয়তা কি তা এখন আমরা আলোচনা করব। যদি আমি কোনো পদার্থের প্রসারণ সহগ জানতে পারি তাহলে কি পরিমাণ তাপমাত্রা পরিবর্তিত হলে ওই পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং ঘনমাত্রার কি পরিমাণ পরিবর্তন হবে সেটা আমরা সহজে হিসাব করতে পারি। বিভিন্ন ধরনের ব্যবহারিক ক্ষেত্রে এই প্রসারণ সহগ জানা থাকাটা আমাদের খুবই প্রয়োজন। ইতিমধ্যে আমরা জেনে এসেছি যে কিছুক্ষণ আহ, রেল লাইনের কিছু দূর পর পর বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখা হয়। এই কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে তা আমরা এই সূত্রগুলো ব্যবহারের মাধ্যমে জানতে পারবো। শুধুমাত্র রেল লাইন নয়, বিভিন্ন ধরনের ইঞ্জিন এবং ইঞ্জিনের যন্ত্রপাতি তৈরি করার সময়ও আমরা এই ধরনের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন প্রসারণ সহগ ব্যবহার করি। কারণ আমরা জানি বিভিন্ন ধরনের ইঞ্জিনের যন্ত্রপাতির তাপমাত্রা অনেক বেশি ওঠানামা করে। সুতরাং ওই যন্ত্রপাতিগুলো যেসব পদার্থের তৈরি তাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ এবং ক্ষেত্রফল প্রসারণ সহগ লক্ষ্য রেখে ওই যন্ত্রগুলো তৈরি করা হয়। তোমরা অনেকে হয়তো দাঁতের ফোঁটো বা দাঁতের ছিদ্র মেরামত করার জন্য ডেন্টিস্টদের কাছে গিয়েছো। ডেন্টিস্টরা এই দাঁতের ফুটোগুলোকে মেরামত করতে যে ধরনের মেটেরিয়াল ব্যবহার করে সেই ধরনের মেটেরিয়ালের সেই ধরনের মেটেরিয়ালের প্রসারণ সহগ আমাদের দাঁতের প্রসারণ সহগের সমান হতে হয়। যদি তা করা না হয় সেক্ষেত্রে ঠান্ডা বা গরম কিছু খাওয়ার সময় এটি ছোট বা বড় হয়ে দুর্ঘটনার সৃষ্টি করতে পারে। কঠিন পদার্থের মতো তরল পদার্থেরও প্রসারণ ঘটে, তবে তরল পদার্থের প্রসারণ হিসেব করা কঠিন পদার্থের থেকে একটু জটিল। কারণ তরল পদার্থের দৈর্ঘ্য বা ক্ষেত্রফল বলতে কিছু নেই, শুধু আয়তন আছে। তাই তরল পদার্থের প্রসারণ বলতে তার আয়তন প্রসারণকে বোঝায়। তবে তরল পদার্থের প্রসারণ মাপার সময় একটু সতর্ক থাকতে হয়, কারণ তরল পদার্থকে সবসময় কোনো না কোনো পাত্রে রাখতে হয়। কাজেই প্রসারণ মাপার জন্য তরলটিকে উত্তপ্ত করার সময় পাত্রটিও উত্তপ্ত হয়ে ওঠে এবং পাত্রটিরও কিছু প্রসারণ ঘটে। তাই পাত্রে রাখা তাই পাত্রে রাখা তরলে যে প্রসারণ দেখা যায় সেটি আসলে প্রসারণ নয়, সেটি হচ্ছে আপাত প্রসারণ।
পাত্রের প্রসারণটি বিবেচনায় রেখে তরলের প্রসারণ বের করা হলে সেটি হবে সত্যিকারের প্রসারণ বা প্রকৃত প্রসারণ। সুতরাং তরলের আপাত প্রসারণ এবং তরলের প্রকৃত প্রসারণ এই দুইটা বিষয়কে সামনে রেখে দুইটি ভিন্ন সংজ্ঞা দেওয়া যায়। তো তরলের আপাত প্রসারণ হলো কোনো পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে আয়তন প্রসারণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে তরলের আপাত প্রসারণ বলে। একে ভিএ দ্বারা প্রকাশ করা হয়। অপরদিকে তরলকে কোনো পাত্রে না রেখে তাপ দিলে তার যে আয়তন প্রসারণ হতো তাকে তরলের প্রকৃত প্রসারণ বলে। যদিও বাস্তবে এই তরলের প্রকৃত প্রসারণ আহ হিসাব করা সম্ভব নয়, কারণ কোনো পাত্রে না রেখে তরলকে তাপ দেওয়া সম্ভব নয়। যেহেতু এটি সম্ভব নয়, ফলে পাত্রের প্রসারণ বিবেচনা করে প্রকৃতই তরলের যেটুকু প্রসারণ ঘটে তা প্রকৃত প্রসারণ। একে ভিআর দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং প্রকৃত প্রসারণ হলো আপাত প্রসারণ এবং পাত্রের প্রসারণের সমষ্টি। তরল পদার্থের প্রসারণ যে ঘটে তা আরেকটু ভালো করে বোঝার জন্য আমরা আমাদের বিভিন্ন সময় ব্যবহার করা তা একটু ভালো করে বোঝার জন্য আমরা থার্মোমিটারের উদাহরণ নিতে পারি। থার্মোমিটারের গোড়ায় একটি কাঁচের টিউবে পারদ থাকে। তাপ দেওয়া হলে এই পারদের আয়তন বেড়ে গিয়ে খুব সরু একটা নল বেয়ে উপরে উঠতে থাকে। এই দাগ কাটা থার্মোমিটারে পারদ কতটুকু উপরে উঠেছে সেটি দেখে তাপমাত্রা পরিমাপ করা হয়। দেহ থেকে সরিয়ে নেওয়ার পর যেন পারদের অংশটুকু নিচে নেমে না যায়, সেজন্য সরু নলীর গোড়ায় খুব সূক্ষ্ম একটি বক্রতা রাখা হয়, যাতে করে একবার প্রসারিত হয়ে গেলে সেটাকে ঝাঁকিয়ে নামাতে হয় পারদটাকে, আপনা আপনি যেন পারদটি নিচে না নেমে যায়। এখন চলো দেখি নি একটি গাণিতিক উদাহরণ। এখানে উদাহরণে বলা হয়েছে যে একটি 280 কেলভিন তাপমাত্রায় থাকা 4 লিটার পানিকে উত্তপ্ত করে এর তাপমাত্রা 360 কেলভিন করা হলো। এখন পানিটুকুর আয়তন 4.0672 লিটার হলে পানির আয়তন প্রসারণ সহগ কত? তো এখানে পানির আয়তন প্রসারণ সহগ বের করতে হলে আমাদের আয়তন প্রসারণ সহগের যে সূত্রটি আমরা ইতিমধ্যে পড়ে এসেছি সেই সূত্রটি ব্যবহার করতে হবে। তো আয়তন প্রসারণ সহগের সূত্র থেকে আমরা পাই গামা ইজ ইকুয়াল টু ভি2 মাইনাস ভি1 ডিভাইডেড বাই ভি1 ইন্টু টি2 মাইনাস টি1। এখানে দেয়া আছে ভি2 এবং ভি1 এর মান। ভি2 মান দেয়া আছে 4.0672 এবং ভি1 এর মান দেওয়া আছে 4 লিটার, এবং টি2 এর তাপমাত্রা দেওয়া আছে 360 কেলভিন এবং টি ওয়ান এর তাপমাত্রা দেওয়া আছে 280 কেলভিন। এই মানগুলো বসানোর পরে আমরা পাই 2.1 ইন্টু 10⁻⁴/কেলভিন। এই মানটি হচ্ছে এই আয়তন প্রসারণ সহগ। এই মানটি হলো এই পানির আয়তন প্রসারণ সহগ। আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব।